নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স। কোচিং থেকে ফেরার পথে 9 বছরের ছাত্রীকে ধর্ষণ করে খুন, পুকুরে দেহ, জয়নগরের পুলিশ ঘিরে বিক্ষোভ। অর্জুন সিংকে হত্যার ছক ভিডিও এলো সামনে, কেঁপে উঠবেন অভিযুক্তকে দেখলে। ট্যাব কিনতে 16 লক্ষ পড়ুয়ার জন্য রাজ্য সরকার বরাদ্দ 1333 কোটিরও বেশি। নারীর সুরক্ষা নিয়ে প্রশ্ন সুকান্তর, কুণাল বললেন ইস্যু তৈরির জন্য টার্গেট করা হচ্ছে না তো। দলের নাম ভাঙিয়ে সোশ্যাল মিডিয়ায় রোজগার, বিতর্ক সিপিএমে। বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট, সোমবার শুনানি। লেবাননে স্থল অভিযানে গিয়ে হিজাবুল্লাহর ফাঁদে ইসরায়েল। পুজোর আগেই চমকে দিলেন অভিষেক, ডায়মন্ড হারবারের জন্য যা করলেন কুর্নিশ সকলের। ভয় দেখিয়ে লাভ হয়নি, তাই চুপ করাতে খুনের ছক সন্দীপে। জেনে নিন কি কি নিয়ে প্রতিবাদ করেছিলেন নির্যাতিতা। তোলাবাজি, ঘুষ নেওয়া, হুমকি সিনিয়র ডাক্তারদেরও। আরজি করে আশিসের মাথায় তবে কে? খবরের শুরুতে কিছু গুরুত্বপূর্ণ সূচনা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলি সবার প্রথমে পেতে। কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে 9 বছরের এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। এই ঘটনায় এলাকার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে বাড়ির পাশে পুকুর থেকে ওই শিশুর দেহ উদ্ধার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার জয়নগর থানা এলাকার। মৃত শিশুটি 4র্থ শ্রেণীর ছাত্রী। অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ রয়েছে এলাকার বাসিন্দাদের। শুক্রবার বিষয়টিকে পুলিশ আমল দেয়নি বলে অভিযোগ পরিবারের। শনিবার সকাল থেকে জয়নগর থানা ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে উত্তেজিত জনতা। থানায় ঢুকে ভাঙচুর চালানো হয়েছে। নিগৃহীতার পরিবার জানিয়েছে, প্রতিদিনের মতন শুক্রবারও সে মহিষ মাথারি এলাকায় টিউশন পড়তে গিয়েছিল। কাছেই বাজারে ছিল তার বাবার দোকান। টিউশন শেষে দোকানে বাবার সঙ্গে দেখা করছিল শিশুটি। তারপর একাই বাড়ি ফিরছিল, কিন্তু পথে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, শিশুটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে, তারপর ফেলে দেওয়া হয়েছে পুকুরে। শিশুর বাবা বলেছেন, আমার সঙ্গে দুপুরে মেয়ে পড়তে গিয়েছিল, 5টার সময় ছুটি হয়। বাজারে আমার দোকানে এসে বলেও গেল, বাবা আমি বাড়ি যাচ্ছি। ও রোজ একাই বাড়ি ফিরত, কিন্তু আমার মেয়ে আর বাড়ি ফেরেনি। বাড়ি থেকে খবর পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি, কোথাও পাইনি। পরে পুলিশ আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে পুকুরের মধ্যে আমার মেয়ের দেহ খুঁজে পেয়েছে। ওইটুকু বাচ্চাকে নির্মমভাবে হত্যা করেছে। যে করেছে তাকে আমরা চিনি, পাশের পাড়ায় থাকে সে। দোষীর যেন ফাঁসি হয়, আমরা সেটাই চাই। মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয় জয়নগর থানায়। অভিযোগ প্রথমে মহিষমারীতে অভিযোগ জানাতে গিয়েছিল পরিবার। সেখানে অভিযোগ না গ্রহণ করায় তাদের জয়নগর থানায় যেতে বলা হয়েছিল। পরিবারের অভিযোগ, পুলিশ প্রথমে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখলে শিশুটিকে হয়তো বাঁচানো যেত। রাতে পুলিশ তদন্ত শুরু করে। সিসি ক্যামেরায় ফুটেজ দেখে এক যুবককে চিহ্নিত করা হয়েছে। ফুটেজে দেখা গিয়েছে যুবক সাইকেলে করে শিশুটিকে নিয়ে যাচ্ছে। যুবককে রাতেই আটক করেছে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়। শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনা। জগদ্দলের মেঘনা মোড়ে বোমাবাজি হয়েছে। পায়ে বোমার স্প্লিন্টার লেগেছে বলে দাবি করেছেন এই প্রাক্তন তৃণমূল নেতা। গুলি চালানোর অভিযোগও উঠেছে। তিনি একটি ভিডিও শেয়ার করে লেখেন, এই ভিডিওতে এটি স্পষ্টভাবে দৃশ্যমান যে স্থানীয় টিএমসি কাউন্সিলরের ছেলে নমিত সিং এবং তার সহযোগী তেলুয়া উভয়ে এনআইএ নথিভুক্ত মামলায় অভিযুক্ত। আমার অফিস কাম বাসস্থান মজদুর ভবনে আজ সকালে হামলার সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং গুলি রিফিল করছিল। দুজনকে প্রায় 4 বছর আগে গ্রেপ্তার করেছিল এনআইএ। বাংলার পুলিশ প্রশাসন এবং তৃণমূল নেতাদের মদত নিয়ে এলাকার অপরাধীদের আধিপত্য সহজেই অনুধাবন করা যায়। এই ভিডিওটি কি প্রকট প্রমাণ? প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে তার। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, অর্জুন সিংকে যেভাবে বোমা হামলা করা হয়েছে এটি খুবই লজ্জাজনক ঘটনা। একজন সাংসদ যদি বাংলায় নিরাপদ না থাকেন, তাহলে বাংলায় আমরা কার কাছে নিরাপদ থাকার আশা করব? আমার মনে হয় তদন্ত হওয়া উচিত। আমরা এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবো এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনব। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে এদিন, অর্থাৎ শুক্রবার দ্বিতীয়া। আর এই শুভক্ষণে বাংলার উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল পড়ুয়াদের জন্য বড় উপহার দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
এদিন থেকে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের সরকারি ও বেসরকারি পোষিত স্কুলগুলির একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। মনে করা হচ্ছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে রাজ্যের 16 লক্ষ পড়ুয়া সেই টাকা পেয়ে যাবে। এর জন্য রাজ্য সরকারের তরফে 1,333 কোটি 57,90,000 টাকা বরাদ্দ করা হয়েছে। সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারের এই ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। সেই টাকা এদিন থেকে ছাড়া শুরু হয়েছে। কোভিডের সময় লকডাউনের জেরে বন্ধ হয়ে গিয়েছিল সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। তার জেরে সবথেকে বেশি ধাক্কা খেয়েছিল স্কুল পড়ুয়ারা। পরবর্তী সময়ে অনলাইনে স্কুলের পড়াশুনো চালু হলেও অনেকেই সেই সময় অনলাইনে ক্লাস করতে পারেনি। বাড়িতে মোবাইল না থাকায় সেই সমস্যার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী স্কুল পড়ুয়াদের মোবাইল কিনে দেওয়ার প্রক্রিয়া শুরু করেন। কোভিড পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হয় তরুণের স্বপ্ন নামে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হবে। মূলত তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়তার জন্য এই উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরবর্তীকালে দেখা যায় দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ট্যাব কেনার টাকা পেলেও সময় মতন তা কিনতে পারছে না, কেননা টাকা হাতে আসার সময় দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কার্যত দোরগোড়া এসে দাঁড়িয়েছে। এই অসুবিধের কথা জানতে পেরে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নেন আর দ্বাদশ শ্রেণীতে ট্যাবের টাকা দেওয়া হবে না, পরিবর্তে তা দেওয়া হবে একাদশ শ্রেণীতে। সেই হিসেবে এবারে প্রথম একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। তবে এই বছর দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারাও ট্যাব কেনার টাকা পাচ্ছে। আগামী বছর থেকে শুধুমাত্র একাদশ শ্রেণীর পড়ুয়ারাই ট্যাব কেনার টাকা পাবে। যেসব পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম, তারা আবেদন করতে পারে ট্যাব কেনার জন্য। জয়নগরে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় এবার শুরু হলো রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ। পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পাল্টা হিসেবে তৃণমূল নেতা বললেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়, কিন্তু ইস্যু তৈরি করার জন্য বেছে বেছে মহিলাদের টার্গেট করা হচ্ছে না তো? টিউশন থেকে বাড়ি ফেরার পথে 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে দক্ষিণ 24 পরগনার জয়নগর থানা এলাকার মহিষমারিহাট পুলিশ ফাঁড়ি এলাকা। পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে স্থানীয় ফাঁড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। ফাঁড়িতে ধরিয়ে দেওয়া হয় আগুন, এমনকি পুলিশকে ঝাঁটাপেটাও করেন গ্রামবাসীদের একাংশ। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছে বলে খবর পেয়ে এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে এলাকায়। পুলিশের তরফে পাল্টা লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করা হয়। এই মুহূর্তে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ। সুকান্ত মজুমদার বলেন, দেবীপক্ষে বাংলার মেয়েদের নিস্তার নেই, এ ঘটনা তারই প্রমাণ। আসলে বাংলার আইনের কোনো শাসন নেই। পাল্টা হিসেবে কুণাল বলেন, পুলিশকে বলবো এটাও তদন্ত করে দেখা হোক যে ইস্যু তৈরির জন্য বেছে বেছে মহিলাদের টার্গেট করা হচ্ছে কিনা। সিপিএমের দলের নাম ভাঙিয়ে 2-1 যুবনেতা রোজগার করছেন ইউটিউবের মনিটাইজেশন থেকে, জানিয়ে দলের যুব নেতৃত্বের সেই অংশের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। দলের রাজ্য কমিটিতে পৌঁছেছে তার আজ, যাকে ঘিরে বিতর্ক সিপিএমে। মূলত মুখপাত্রদের 2-1জনকে নিয়ে নতুন এই টানাপোড়েন সিপিএমে। দলের তরফে বিভিন্ন মুখপাত্র বিভিন্ন চ্যানেলে যাচ্ছেন, কখনো কোনো পথসভা বা জনসভাতেও যাচ্ছেন। এই নিয়ে দলের মধ্যে ভয়ঙ্কর এক আলোচনা উঠে এসেছে। সিপিএম সূত্রে খবর, যুব এই মুখপাত্রদের কয়েকজনের মধ্যে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। সেই বক্তাদের 2-3 জন বাছা বাছা কিছু সংলাপ ঠিক করে যাচ্ছেন, সেখানে আপাত দৃষ্টিতে গভীরতা না থাকলেও কিছু চমক রয়েছে। তারা টিভিতে গিয়ে সেই কথাগুলো বলছেন, আবার জনসভাতেও একই সংলাপ আওড়াচ্ছেন। ঠিক সেই অংশগুলো বেছে নিয়ে তারা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একটা বড় রকমের রোজগার করছেন। এই নিয়ে পার্টিতে কথা উঠেছে। প্রশ্ন উঠেছে যে সেই ইনকাম তারা পার্টিতে জমা দেবেন না কেন? কেনই বা তারা পার্টিকে সেই ইনকামের কথা জানাবেন না? দলে পদাধিকারী যারা বা আবেগ দিয়ে দলটাকে যারা করেন তাদের নিয়ে সমস্যা নেই, অথচ পার্টির সঙ্গে জড়িত হোল টাইমার কয়েকজন এমন আছেন, সমস্যা তাদের নিয়ে। যারা এই নিয়ে প্রশ্ন তুলেছেন সেই অংশের যুক্তি, এই ইনকাম তো ওই বক্তার একক কৃতিত্বে হচ্ছে না, দলের হয়ে তিনি বলার সুযোগ পাচ্ছেন। এই নিয়ে দলের যুব মহলে যে ক্ষোভ তৈরি হয়েছে তা পৌঁছেছে আলিমুদ্দিন স্ট্রিট পর্যন্ত, পৌঁছেছে নালিশের আকারে। দলের এক যুব নেতা তথা মুখপাত্রের ক্ষোভ, তার মানে তো পার্টিকে ভাঙিয়ে ঘুরপথে যারা সহ কমরেডের বঞ্চিত টাকাটা তুলছেন তারা একরকম তোলাবাজি করছেন।
আরজিকরের নির্যাতিতা ডাক্তারি ছাত্রীর নাম প্রকাশ্যে আনার অভিযোগে কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে আগে আদালতে মামলা দায়েরের অনুমতি চেয়েছিলেন আইনজীবী অনামিকা পাণ্ডে। শুক্রবার ওই আবেদন গ্রহণ করেছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ। আদালত সূত্রের খবর, আগামী সোমবার মামলার শুনানি হবে। তার আগে এ ব্যাপারে রাজ্যের আইনজীবীকে নোটিশও দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। আইনজীবী অনামিকা পাণ্ডের হয়ে এদিন এজলাসে আইনজীবী মহেশ জেঠমালানি বলেন, পুলিশের উচ্চ পদে থেকে কিভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনলেন বিনীত গোয়েল। বস্তুত আরজিকর সংক্রান্ত মূল মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে, যে কারণে গত শুনানিতে কলকাতা হাইকোর্ট এই মামলা গ্রহণ করেনি। তবে গত সোমবার এ ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করেনি। এদিন আইনজীবী অনামিকা পাণ্ডের হয়ে প্রধান বিচারপতির এজলাসে বিষয়টির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী মহেশ জেঠমালানি। এরপর মামলা গ্রহণ করে প্রধান বিচারপতির বেঞ্চ। গোয়েন্দা যুদ্ধে হারলেও স্থল যুদ্ধের জন্য প্রস্তুত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজাবুল্লাহ। লেবাননে একের পর এক হামলায় ইসরায়েল সফলতা পেলেও লেবাননের স্থল অভিযান শুরুর পর তাতে কিছুটা ধস নামে। আর এই সুযোগ কাজে লাগিয়ে হিজাবুল্লাহ আরও ভালো প্রস্তুতি নিয়ে ইসরায়েলি সেনাদের নাকাল করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের একের পর এক হামলায় হিজাবুল্লাহ শীর্ষ নেতাদের হত্যাসহ বেশ কিছু কারণে কোণঠাসা হয়ে পড়া হিজাবুল্লাহ আর একেই নিজেদের সফলতা ধরে নিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে লেবাননের স্থল অভিযান শুরুর পর তাদের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এমন অবস্থায় ইসরায়েলি বাহিনী কিছুটা দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছেন অনেকে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে হিজাবুল্লাহ আরও ভালো প্রস্তুতি নিয়ে ইসরায়েলি সেনাদের নাকাল করতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। অবশ্য লেবাননে ইসরায়েলিদের স্থল অভিযান নিয়ে গত মাসে এক বিবৃতিতে প্রয়াত হিজাবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেছিলেন, গোষ্ঠীটি চায় দখলদাররা লেবাননের স্থল অভিযানের জন্য প্রবেশ করুক, কারণ ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানকে হুমকি হিসেবে দেখলেও হিজবুল্লাহ এটাকে ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখবে বলে মনে করেন তিনি। যদিও মৃত্যুর মাত্র 8 দিন আগে তার বলে যাওয়া কথার প্রমাণ মিলেছে স্থল অভিযান শুরুর পরে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ স্থল অভিযান শুরুর একদিন পরে এক বিবৃতিতে জানায় তাদের 8 সেনা নিহত হয়েছে। এরপর একের পর এক সেনা নিহতের খবর পাওয়া যাচ্ছে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে। 1982 সালে যখন হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত হয়, তখন তারা গেরিলা কৌশল রপ্তের মাধ্যমে ইসরায়েলিদের প্রতিহত করে। ছোটখাটো বিস্ফোরণ, রাস্তায় বোমা পুঁতে রাখা থেকে শুরু করে বর্তমানে লেবাননের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে উঠেছে গোষ্ঠীটি। আর তাই বিশ্লেষকদের দাবি সেই ঐতিহাসিক গেরিলা কৌশলে আরও সফলতা অর্জন করবে হিজাবুল্লাহ। তবে দরকার শুধু প্রস্তুতির। ডায়মন্ড হারবারের মানুষের কাছে পৌঁছচ্ছে অভিষেকের দূত। যারা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন, এবার পুজোয় উপহার দেওয়ার পদ্ধতিতে বদল আনা হয়েছে। গত বছর সাংসদ নিজে উপস্থিত থেকে উপহার বিতরণ করেছেন, এবার স্থানীয় নেতারাই মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন সেই উপহার। উৎসবের উপহার প্রোগ্রামে ডায়মন্ড হারবারের 7টি বিধানসভা কেন্দ্রের বুথ ভিত্তিক উপহার বিতরণ করা হচ্ছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ আনন্দিত হন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের একটি বৈঠকে মন্তব্য করেছিলেন, নেতাজির মঞ্চে দাঁড়িয়ে উপহার দেওয়ার পরিবর্তে সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে দিতে হবে। করোনা সংক্রমণের সময়ে তিনি এলাকার মানুষের জন্য বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এখন স্থানীয় নেতারা সাধারণ মানুষের পাশে থাকার বার্তা নিয়ে উৎসবের উপহার পৌঁছে দিচ্ছেন। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকদের ধর্ষণ ও খুন ছিল পূর্ব পরিকল্পিত, এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে। নিম্নমানের ওষুধ এবং শিক্ষার মান নিয়ে প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়। আরজিকর কাণ্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন সিবিআই কর্তারা। জানা গিয়েছে, তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুন কোনো আকস্মিক ঘটনা নয়, বরং পুরোটাই ছিল পূর্ব পরিকল্পিত। কোথায় কখন খুন করা হবে সব আগে থেকে ঠিক করা ছিল। জানা গিয়েছে, আরজিকর হাসপাতালে রোগীদের বিনামূল্যে যে ওষুধ দেওয়া হতো তা ছিল অত্যন্ত নিম্নমানের। এ নিয়ে বেশ কিছু সিনিয়র চিকিৎসকের সরাসরি অভিযোগ করেন ওই তরুণী। সিনিয়র চিকিৎসকেরা সকলেই ছিলেন সন্দীপ ঘোষের কাছের লোক, যে কারণে খবর সন্দীপ ঘোষের কাছে পৌঁছয়। এর থেকেই শুরু হয় সমস্যা। এরই সঙ্গে আরজিকর মেডিকেল কলেজের পঠন পাঠন নিয়ে অভিযোগ তুলেছিলেন, ঠিক মতন ক্লাস হতো না কলেজে। তার গবেষণাপত্র অন্য একজনকে দিয়ে দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল, এমন খবর এসেছে সিবিআই কর্তাদের হাতে। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল তরুণী চিকিৎসকদের মুখ বন্ধ রাখার জন্য তাকে বোঝানো হয়েছিল।
পরে গোয়েন্দাদের হাতে আসা তথ্য বলছে তরুণীর মুখ বন্ধ রাখার জন্য তাকে ভয় দেখানো হচ্ছিল, কিন্তু সে চুপ না থাকায় খুন করার ছক খসা হয় তাকে। কেন তিলোত্তমাকে ধর্ষণ ও খুন করা হয় তা জানতে চাওয়া হয় একাধিক কর্মী এবং চিকিৎসকের কাছে। তাদের কথাতেই ঠিক এমনই ইঙ্গিত মিলেছে। মাস্টার মাইন্ড ছিলেন এই পুরো ঘটনার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। চিকিৎসক পড়ুয়াকে কোথায় এবং কিভাবে খুন করা হবে কার ছক সন্দীপ ঘোষ ছাড়াও জানতেন আরও 4 জন চিকিৎসক। তারাই নাকি এই ছক কষেছিলেন, এমনটাই জানা গিয়েছে তদন্ত মারফত। আরও জানা গিয়েছে নিজের ঘনিষ্ঠ কয়েকজন চিকিৎসক সহ আরও কয়েকজন ব্যক্তির সামনে আরজি করে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের নিখুঁত পরিকল্পনা ও তার বাস্তবায়নের ঘটান সন্দীপ ঘোষ। হাসপাতালের অভ্যন্তরীণ নানান অনিয়ম এবং অন্যায় জেনে ফেলা এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করাতেই এই ধর্ষণ ও খুনের ঘটনা ঘটানো হয়েছে। এখনও চলছে তদন্ত। আগামী 15ই অক্টোবর আরজিকর মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। ওই দিন দুপুরে 2টায় সুপ্রিম কোর্টে হবে শুনানি।